ফেনীর নুসরাত হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস 10, বিচারক মামুনের ক্ষমতা প্রত্যাহার। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশল পুনর্বিন্যাস। দলের নামে অপকর্মে জড়িতদের ছাড় দেবে না বিএনপি, সম্পাদকদের সঙ্গে মতবিনিময় জামায়াতের। 6 মাসে অর্থনীতির 31 সূচকের 19টিতেই অবনতি, পর্যবেক্ষণ সিপিডির, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সাথে 4 জনকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর 10 আসামিকে খালাস দিয়েছে আদালত। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2019 সালের 27 মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় একই বছরের 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুসরাত। সেই বছরের 24 অক্টোবর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করে। আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম। 4 জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করেছেন। তারা হলেন নুরুদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। 10 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিচারিক আদালতের বিচারক মামুনুর রশিদ তার বিচারিক মন প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন, তাই তাকে ফৌজদারি মামলা থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার নিম্ন আদালতের বিচারক যিনি ছিলেন বিচারক মামুনুর রশিদ, তার সম্পর্কে আদালত বলেছেন যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যুদণ্ড প্রদানটা এটা অনেকটা মাইন্ডলেস সেন্টেন্স। এই পরিস্থিতিতে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্যই আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মণি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মণি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। রায়ে খালাস পাওয়া 10 আসামির স্বজনরা ন্যায় বিচার পেয়েছেন বলে জানান, আর যারা খালাস পাননি তারা আপিল বিভাগ থেকে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণার পর সন্তোষ জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী। আগে থেকেই হুমকির কথা উল্লেখ করে হাইকোর্টের রায় ঘোষণার পর নতুন করে নিরাপত্তার দাবি জানিয়েছেন নুসরাতের মা। ইতোমধ্যে নুসরাতের বাড়ির চারপাশে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফেনী থেকে তোফায়েল আহমেদের পাঠানো রিপোর্ট। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে। নড়েচড়ে বসে প্রশাসন। এরপর মামলার প্রেক্ষিতে নিম্ন আদালতের রায়ের পর আলোচিত এই হত্যা মামলায় আপিলের রায় দিল হাইকোর্ট।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে নুসরাতের পরিবার ও এলাকাবাসী। এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা ন্যায় বিচার পেয়েছি বলে মনে করি। আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যে এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। একই সাথে প্রধানমন্ত্রীর কাছে নিজের ও অন্য সন্তানের নিরাপত্তা দাবি করেছেন নুসরাতের মা। আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো, এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে, আমার ছেলের ঘরে মারিয়ে নেব, পুরা বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে। নিম্ন আদালতের রায়ের পর থেকেই নুসরাতের বাড়িতে সার্বক্ষণিক 2জন পুলিশ সদস্য পাহারায় ছিল। হাইকোর্টের রায়কে কেন্দ্র করে বাড়তি আরও 5 জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা 24 ঘন্টা এখানেতে সবসময় ডিউটিতে কর্মরত ছিলাম। আজকেও সেই ধারাবাহিকতায় আজকে একটু পুলিশ ফোর্স বেশি আছে। আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকব। এনটিভি নিউজ ডেস্ক। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে নতুন কাজে নিযুক্ত হলেও দায়িত্ব নতুন নয়। এ সময় নিজের দ্বৈত নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী। It is not a new place as such for me. The assignment is new. তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। অতীতের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় কৌশল পুনর্বিন্যাস করছে সরকার। কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, গেল 9 বছরে বাংলাদেশ অসাধারণ মানবিকতার পরিচয় দিলেও অনির্দিষ্টকাল শরণার্থীদের দায়িত্ব বহন করা সম্ভব নয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি জানান, 2017 সালে মিয়ানমারের সেনা অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। 9 বছরেও তাদের প্রত্যাবাসনের কার্যকর সমাধান হয়নি। ফলে মানবিক সংকটের পাশাপাশি এটি এখন জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তাই এর স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন শামসুল ইসলাম। We are recalibrating our approach accordingly, taking the lessons from the past with the present reality and the future that we are looking at. Accepting the Rohingya as a permanent responsibility is not morally or strategically viable for a state like Bangladesh. Simply waiting and hoping the situation will improve means things would get worse every single day. There is only one real choice for us: active and sustained pressure for repatriation, backed by coherent diplomatic and credible and sustainable security strategy. প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সম্প্রতি মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সদস্যরাও অংশ নেন। বৈঠকে সরকারের বিভিন্ন নীতিগত বিষয়, সার্বিক আইনশৃঙ্খলা, শিক্ষা ও শিক্ষার্থী সহায়তা ও ঝরে পড়া রোধ এবং সংস্কৃতি ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানোর পাশাপাশি মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রমের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধান বিচারপতি। সাক্ষাতে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।
মামলা জট, দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরে সহযোগিতা কামনা করেন প্রধান বিচারপতি। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, শত ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বিএনপি। দলের নাম ব্যবহার করে যারা অপকর্ম ও অনৈতিক কাজে জড়াবে তাদের কোনো ছাড় নয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দল থেকে প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব জানান, যোগ্যতার ভিত্তিতে একক প্রার্থী ঠিক করবেন স্থানীয় নেতাকর্মীরা। সরকার ও দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে রিজভী বলেন, সব কিছু মোকাবেলা করেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জনগণও সরকার এবং প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট। 5ই আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে এবং দলের নেতাকর্মীরা যাতে তারা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টাই তারা করবেন। জনগণের দাবি নিয়ে রাজপথে থাকলেও অতীতের বিরোধী দলগুলোর মতো সহিংসতার রাজনীতি না করতে জামায়াতে ইসলামীকে পরামর্শ সংবাদপত্রের সম্পাদকদের। তারা জানান, গণমাধ্যমের অবস্থান আগের থেকে ভালো হলেও পুরোপুরি স্বস্তিদায়ক নয়। গণমাধ্যমের সঙ্গে জামায়াতের দূরত্ব নেই দাবি করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দেশের স্বার্থে সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের শীর্ষ নেতাদের সঙ্গে 2 ঘন্টার বৈঠকে অংশ নেন দেশের প্রথম সারির সংবাদপত্রের সম্পাদকরা। সবাই তাদের প্রাণ খুলে বলেছেন যে বিরোধী দলের সোফার বিরোধী দল কি করছে এবং তাদের কি করা উচিত, মানে কনস্ট্রাকটিভ কিছু ক্রিটিসিজম এবং অ্যাডভাইস পুরোটাই ছিল। বৈঠকে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য যেন ফিরে না আসে সম্পাদকদের পক্ষ থেকে সে আহ্বান জানানো হয়। এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটা যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে, এই আহ্বান আমরা জানিয়েছি। সরকারের পক্ষ থেকে বিরোধী দল ইনসাফপূর্ণ আচরণ পায়নি জানিয়ে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের সহযোগিতা চান জামাত সেক্রেটারি। বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক, এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। আমাদের আমিরে জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এই সময় গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে কোনো ছাড় না দেওয়ার কথাও জানান মিয়া গোলাম পরোয়ার। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পুরনো পরিকল্পনা অনুযায়ী বিএনপি দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার কারণে ফ্যাসিবাদী কাঠামোর দিকেই ফিরে যাচ্ছে বর্তমান সরকার। নির্বাচনের আগে বিএনপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অধিকাংশই রক্ষা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সংকটের সমাধান না আসলে রাজপথে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নাহিদ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতা ও দলীয় প্রতিক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতার কারণে বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার
আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল। বলেন, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহে সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। এ সময় গত 6 মাসে 830টি সহিংসতার ঘটনায় 770টিতে বিএনপির সংশ্লিষ্টতা এবং দলীয় কোন্দলে 273টি সংঘর্ষে 31 জন নিহত হয়েছেন বলে দাবি করেন নাহিদ ইসলাম। প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যে পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে। মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে নবম পে স্কেল বাস্তবায়ন ও ক্রমবর্ধমান ভর্তুকি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে মিডিয়া সংলাপে সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এমন আশঙ্কা জানান। গত 6 মাসে দেশের অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও আগামী দিনে অর্থনৈতিক পুনরুদ্ধার আরও দীর্ঘায়িত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই অর্থনীতিবিদ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর ইতোমধ্যে 180 দিন পার হয়েছে। সরকারের 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরতেই এই মিডিয়া সংলাপের আয়োজন করে সিপিডি। এই সরকার এত দেরি না করে এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কাঠামোগত সমস্যার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরলেও তা এখনও ভঙ্গুর অবস্থায় আছে। এটুকু সুস্থির অবস্থা আমরা নিয়ে এসেছি স্থিতায়নের, সেটাও খুব ভঙ্গুর। দেখেন, একদিকে আপনি প্রবৃদ্ধির ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কাঠামোগত অসুবিধার ভিতরে আছেন, আবার অপরদিকে যেটুকু স্থিতায়ন করেছেন সেটাও আবার ধাক্কা দিলে টোকা দিলে ভেঙে না যায়, সেটা কিন্তু ভঙ্গুর। এই জ্যেষ্ঠ অর্থনীতিবিদের মতে সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে কার্যকর করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এক্ষেত্রে ব্যর্থ হলে পতিত সরকারের সুবিধাভোগীদের খপ্পরে পড়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একটা সমন্বিত সংস্কার প্রস্তাব আপনার লাগবে। এই সংস্কার প্রস্তাব থেকে আপনি বেরোতে পারবেন না যদি না করেন, তাহলে অবশ্যই দেশ অর্থনীতির ভিতরে বিভিন্ন নৈরাজ্য আরও গভীর হবে এবং কাঠামোগত অসুবিধাগুলো অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক সংস্কার ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না। আমরা দুটোরই সমস্যা দেখছি, একটা ওনাদের সক্ষমতার অভাব দেখছি, আরেকটা আমরা রাজনৈতিক সাহসের অভাব দেখছি। এই যে জাতীয় রাজস্ব বোর্ডের 2 ভাগ করার সিদ্ধান্তকে ওনারা শেষ করতে পারলেন না, ওনারা যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাংকিং বিভাগকে তুলতে পারলেন না, এইটা রাজনৈতিক সাহসের অভাব হিসেবেই আমরা দেখছি। কারণ হলো আপনার আমলাতন্ত্রের পক্ষ থেকে যে সমস্ত চাপ আসে সেগুলিকে মোকাবেলা করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে ওনারা পারেন নাই। সামগ্রিক মূল্যায়নে গত 6 মাসে অর্থনীতির গুরুত্বপূর্ণ 31টি সূচকের মধ্যে 12টির উন্নতি এবং 19টির অবনতি হয়েছে বলে জানায় সিপিডি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। পানি সরবরাহ, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগেরও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এদিন বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক আলোচনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। ইফতেখার রেজা রিপোর্ট। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারত বাংলাদেশ সম্পর্কের শীতলতা ভেঙে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা জানান বাণিজ্যমন্ত্রী। দুই দেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেওয়ারও কথা বলেন দুপক্ষ। দুই দেশের মধ্যে এখনো প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 15-11 বিলিয়ন। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন
প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা। আমার লেভেল থেকে তো আমরা সব কথাবার্তা হবে, কিন্তু এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার্স আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়। এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ, এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 1 মাস পর শনিবার থেকে গ্যাসের সরবরাহ বাড়লেও সংকট এখনও কাটেনি। বিশেষ করে শিল্প কলকারখানায় গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি পাম্পেও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। বাসাবাড়ির আবাসিক গ্রাহকরাও স্বল্প সরবরাহের কারণে রান্নাবান্না নিয়ে ভোগান্তিতে পড়েছেন। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা 6টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল 231 কোটি 10 লাখ ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে 162 কোটি 40 লাখ এবং এলএনজি থেকে 68 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। রোববার সন্ধ্যা 6টায় মোট সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে 238 কোটি 20 লাখ ঘনফুট, অর্থাৎ সরবরাহ বেড়েছে 7 কোটি 10 লাখ ঘনফুট। দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। সেই হিসেবে এখনও চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে প্রায় 162 কোটি ঘনফুট। ঘাটতির কারণে শিল্প ও সিএনজি খাতে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় সরকার নির্বাচন ভালোভাবে করতে চান বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় নির্বাচনের কার্যক্রম মূল্যায়ন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইসির কর্মপদ্ধতি নির্ধারণ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার সংখ্যা বেশি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা সাজাচ্ছে ইসি। সংসদ নির্বাচনে কিছু বিষয়ে ঘাটতি ছিল উল্লেখ করে সিইসি বলেন, ঘাটতিগুলো খুঁজে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও ভালো করতে তৎপর কমিশন। ঠাকুরগাঁও 1-এর উপনির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে জানিয়ে সিইসি বলেন, এ বিষয়ে কাজ করছে কমিশন। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যার প্রতিবাদ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে রংপুর জেলা স্কুলের প্রধান গেট থেকে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি শোক র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই মানববন্ধন করে তারা। এ সময় হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। শনিবার রাতে রংপুরের মাছুয়াপাড়া এলাকায় স্ত্রী, মেয়ে ও ছেলে সহ হত্যার শিকার হন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী। দেশে উৎপাদন পর্যাপ্ত, আমদানিও করতে হয় না, তাহলে 1 কেজি পোলাওর চালের দাম কেন 230 টাকা হবে? হঠাৎ করে 2.5 মাসের ব্যবধানে কেজি প্রতি সুগন্ধি বা পোলাও চালের দাম বেড়েছে 60 থেকে 70 টাকা। কারণ হিসেবে মিল মালিকরা বলছেন, পোলাও চাল বিদেশে রপ্তানি হওয়ায় দাম বেড়েছে। তবে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ও বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, পোলাও চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটই দায়ী। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। নিম্ন, মধ্য এমনকি উচ্চবিত্তের কারো বাড়িতে মেহমান এলে কিংবা কোনো আচার অনুষ্ঠান হলে পোলাওয়ের আয়োজন হয়। ব্যক্তি ও পরিবারের সেই তৃপ্তিদায়ক ও আনন্দঘন মুহূর্তে এবার হানা দিয়েছে উচ্চ দাম। 1 কেজি সুগন্ধি পোলাওয়ের চাল কিনতে হচ্ছে 230 টাকায়, যা 2 মাস আগেও ছিল 170 টাকা। 70 থেকে 75 টাকার মধ্যে বিক্রি করতে সব কোম্পানি। এখন ওটা অনেক দূর বাড়তে যায়, এখন আপনার 230 টাকা গায়ে রেট হচ্ছে প্যাকেটজাত পোলাও চাল। এক্সেস আমরা তো খেতেই পারছি না, কিনতেই পারছি না,
কি করবো। বাচ্চারা সপ্তাহে একদিন পোলাও চাল খায়, মানে পোলাও খায়, খাওয়ার ইচ্ছা, কিন্তু সেটা আমি নিজেও তো এখন হিমশিম খাচ্ছি মানে পোলাও চাল নিতে। ভোক্তাদের যখন নাবিশ্বাস অবস্থা, তখন রাজধানীর পাইকারি বাজারে গিয়ে মিলল পোলাওয়ের চালের স্বাভাবিক অবস্থা, কিন্তু সিন্ডিকেটই করে রেখেছে অস্বাভাবিক বাজার। 1.5-2 মাস আগেও পোলাও চালের দাম ছিল 150 থেকে 160 টাকার ভিতরে ওঠানামা করতো, কিন্তু এটা বাড়তে বাড়তে এসে এখন 200 টাকায় ঠেকছে। ধানের দাম ঊর্ধ্বমুখী, ধান কিনে বেশি দামে, চাউলের ক্যারিং খরচ পড়ে বেশি, ওই হিসাবে এবার এনটিভি নজর দিতে চায় আরেকটু গোড়ার দিকে, যেখানে সুগন্ধি পোলাওর চাল উৎপাদন হয়। চাষিদের কাছ থেকে ধান সংগ্রহের পর যাদের হাতে আসে, মূলত তারাই নিয়ন্ত্রণ করে চালের বাজার। সেই চালকল মালিকদের সাধারণ সম্পাদকের দাবি, সুগন্ধি চালের দাম বৃদ্ধির প্রধান কারণ রপ্তানি। এক্সপোর্টের সিদ্ধান্ত দেওয়ার পর বিদেশে এই চাউলের ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে দামও বৃদ্ধি পাচ্ছে। দেশে বছরে সুগন্ধি চাল উৎপাদন হয় 16 থেকে 20 লাখ টন, আর প্রতি বছর গড়ে রপ্তানি হয় মাত্র 10,000 টন। তবে এবার খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশে প্রথম দফায় 211টি এবং দ্বিতীয় দফায় 67টি প্রতিষ্ঠানকে 45,270 টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এখানে অবশ্যই সরকারের এই বিষয়ে কঠোর অবস্থানে যেতে হবে। এটা হলো প্রথম হলো যে গোডাউনগুলো চেক করা এবং কেন এটা বাড়লো এবং কি কারণে, সেটাই যারা এই কর্পোরেট গ্রুপ আছে, এই 5-6টা গ্রুপ তো যেটা বাজারজাত করে তাদেরকে ডেকে, এবং এখানে আমাদের ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে এখন সুপার শপগুলো, এই কাজের সাথে তারাও জড়িত। অর্থনীতিবিদরা বলছেন, অন্যান্য কৃষি পণ্যের মতো সুগন্ধি পোলার চাল নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মিল মালিকদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নজরদারি নেই বলেই নৈরাজ্য চলছে। উৎপাদন থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত, এক্সপোর্ট পর্যন্ত হোল সিস্টেমটাকে নজরদারির ভিতরে রাখতে হবে, এবং এই নজরদারি মানে শুধু হাতে চাবুক নিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা নয়। কোন দুর্বলতার সুযোগে একটি প্রতিষ্ঠান এটাকে স্টক করতে পারে এবং বা সিন্ডিকেট করতে পারে এবং দাম বাড়িয়ে দিতে পারে, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। দেশে পোলার চালের উৎপাদন ও চাহিদার সমন্বয়ের পর বিদেশে রপ্তানির পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। খোলা বাজারে ডলারের নতুন দাম নির্ধারণ করেছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ক্রয় 125 টাকা 50 পয়সা এবং বিক্রয় 126 টাকা 50 পয়সা। সোমবার বিকেলে রাজধানীর পল্টনে নগদ মার্কিন ডলারের বর্তমান অনাকাঙ্ক্ষিত মূল্য সৃষ্টির প্রতিকার নির্ধারণ বিষয়ে মতবিনিময় সভায় এই ঘোষণা দেয় সংগঠনটির সভাপতি MS জামান। এ সময় বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জারদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারল্য থাকলেও তা খোলা বাজারে দিচ্ছে না। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। ফুটবল। ফিফা আসিয়ান কাপের পাশাপাশি ব্রাজিলের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে দুটি আলাদা আয়োজনের সূচি কিভাবে সমন্বয় সম্ভব তা নিয়ে ফিফা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রাজিলের বিপক্ষে প্রস্তাবিত প্রীতি ম্যাচের তারিখ 5 অথবা 6 অক্টোবর। কুশল ইয়াসিরের রিপোর্ট। একদিকে ফিফা আসিয়ান কাপ, অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ। দুদিকেই নজর থাকা বাফুফের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম সূচি সমন্বয় করা। কারণ 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর ইন্দোনেশিয়ার ফিফা আসিয়ান কাপে প্রথমবার খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে অন্তত 4টি ম্যাচ খেলবে হামজা চৌধুরীরা। অন্যদিকে ভারত সফরের অংশ হিসেবে 3 অক্টোবর কলকাতায় খেলতে আসবে ব্রাজিল। ফেরার পথে কার্লো আনচেলত্তির তত্ত্বাবধানে থাকা দলটি 5 অথবা 6 অক্টোবর ঢাকায় স্বাগতিকদের বিপক্ষে খেলতে চায় প্রীতি ম্যাচ। এবারের ফিফা উইন্ডোতে মোট 4টি ম্যাচই খেলার সুযোগ পাবে দলগুলো, তাই উভয় সংকটে পড়েছে বাফুফে। সবকিছু মিলে আমরা ওভারঅল পজিটিভ আছে, বাট প্রেসিডেন্ট ফিফার সাথে কথা বলে একটা, আর ওরাও যেহেতু আমাদের সাথে একটা ভালো মিটিং করে গেছে, আবার তারা সব কিছু পজিটিভ আছে, তো সব কিছু যদি মিলে যায় ইনশাল্লাহ আমাদের প্রেসিডেন্ট অবশ্যই এই টুর্নামেন্টে ফ্রেন্ডলি ম্যাচটা বাংলাদেশে খেলবে ব্রাজিলের সাথে, ন্যাশনাল টিমের সাথে। আসিয়ান কাপ শেষ হওয়ার পরপরই ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হলে ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ফিফা নিয়ম দুটি বিবেচনায় নিতে হবে। যেহেতু ইন্ডিয়া খেলতে আসবে, তারা হয়তো পার্শ্ববর্তী আরেকটাতে সম্পর্কে তাদের আইডিয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে, আবার যেখানে তারা হয়তো তাদের এমবেসির মাধ্যমে ওরা জানতে পারছে বাংলাদেশে তাদের হিউজ একটা ফ্যান গ্রুপ আছে, ওই গ্রুপটাকে তাকে ডেভেলপ করার জন্য হয়তো তাদের একটা অফিসিয়ালি সিদ্ধান্ত নিয়েছে, না তাহলে আমরা একটা ম্যাচ খেলি।
ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল এরই মধ্যে ঢাকায় জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ ও অবকাঠামো নিয়ে তারা সন্তুষ্ট হলেও ড্রেসিং রুম, টেকনিক্যাল রুম ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দিয়েছে কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। ফেনীর নুসরাত হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস 10, বিচারক মামুনের ক্ষমতা প্রত্যাহার। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে কৌশল পুনর্বিন্যাস। দলের নামে অপকর্মে জড়িতদের ছাড় দেবে না বিএনপি, সম্পাদকদের সঙ্গে মতবিনিময় জামায়াতের। 6 মাসে অর্থনীতির 31 সূচকের 19টিতেই অবনতি, পর্যবেক্ষণ সিপিডির, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরামর্শ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।